ধরে পড়বে। আর কেবিনে এলি তো বলে এলি না কেন? আর নাম ধরে ডাকবি না। এবার এই প্রোডাক্টগুলো তৈরি কর। আবার মারলা কেন? গালে হাত দিয়ে। গালে একটু ব্যথা অনুভব করলাম। আমাকে তুমি বললি কেন? আপনি বলবি। এগুলো তৈরি করে। আমি আমার ডেস্কে বসে কাজগুলো করতে লাগলাম। এবার আমার পরিচয়টা দিয়ে দেই। আমি রাকিব হাসান। মা বাবাকে দেখেছে কিনা মনে পড়ে না। আঙ্কেলের কাছ থেকে শুনেছি আমার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, যারা এই দুনিয়া ছেড়ে আকাশে চলে যায়। আঙ্কেল বলতে রাইসার বাবা। ওনার কাছে বড় হয়েছি। আমাকে নিজের ছেলের মতো দেখে। আর রাইসা আমাকে দু চোখে দেখতে পারে না, সেই ছোট থেকেই। প্রায় সপ্তাহে 2-3 দিন থাপ্পড় খাওয়া লাগে, আর অপমান তো আছেই। আন্টি মানে রাইসার মাও এমন ছিল, আমাকে দেখতে পারতেন না। আন্টি বেঁচে নেই, উনি স্ট্রোক করে মারা গেছেন। আল্লাহ তাকে যেন জান্নাত দান করেন, সেই দোয়া করি। রাইসাকে ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারি না। অফিসের সব কাজ আমাকে দিয়ে করায়, আর নিজে বসে বসে মোবাইল ফোন টেপে কাজ করতে লাগলাম। প্রোডাক্ট তৈরির কাজ লাঞ্চের আগে শেষ হলো, তাই উঠে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে গেলাম। তখন এই যে রাকিব সাহেব, এইদিকে আসেন। না থাক, সেখানে গিয়ে একটা চেয়ার টেনে বসে। খাবেন? 2 প্লেট চিকেন বিরিয়ানি দেন তো। ভালো। বাসার সবাই কেমন আছে? আপনার গার্লফ্রেন্ড? এই এতিমের আবার গার্লফ্রেন্ড? কিছু না। ওয়েটার খাবার নিয়ে এলো। খাওয়া দাওয়া শেষ করলাম। খাবার শেষ করে উঠে গিয়ে বিল আমি দিলাম। এটা কি? কোনটা? আপনি বিল দিলেন যে? ডাকলাম আমি বিল দিই। কোথাও লেখা আছে নাকি সামনে? ইয়েস। জি। ডেস্কে চলে এলাম। এখন কোনো কাজ নেই, তাই পাশে থাকা একটা ফাইল নিতে উল্টে উল্টে দেখলাম ডেস্কে বসে আছি। এই বাসায় যাবি না। উঠে ব্যাগ নিয়ে নিচে গাড়ির কাছে চলে এলাম। গাড়িতে উঠলাম। রাইসা উঠলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। বাসায় চলে এলাম। রাইসা নেমে ভেতরে চলে গেল। আমিও গাড়ি পার্কিং করে ভেতরে চলে গেলাম। আঙ্কেল বসে আছে, বসে বসে টিভি দেখছে। আঙ্কেলের পাশে গিয়ে বসলাম। দুপুরে ওষুধ খেয়েছ? আরও একটু কথা বলে আমি আমার রুমে চলে এলাম। রাতে শুয়ে আছি, তখন ফোন বেজে উঠলো। দেখি রাইসা ফোন করেছে। কি রে, এ আবার কেন ফোন দিল? মনে মনে বললাম। কেটে দিয়ে রাইসার রুমের সামনে গেলাম। আমাদের রুম পাশাপাশি। আসতে পারি? জি বলেন, কেন ডাকলেন? তখন একটা গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। মারলেন কেন? এত তাড়াতাড়ি তাই বলে থাপ্পড় দিবেন? আর এখন কোনো কথা না বলে দেখ তো ল্যাপটপে কি সমস্যা হয়েছে। কোনো কিছু করতে পারছি না। ল্যাপটপটা রেখে উঠে যেতে লাগলাম। তখন তোকে যেতে বলেছি? জি বলেন। এই নে ফাইলগুলো নিয়ে যা। হবে এগুলো? আরেকটা থাপ্পড় খাবি না নিয়ে যাবি? ফাইলগুলো নিয়ে আমার রুমে চলে এলাম। এগুলো এখন খারাপ লাগে না, এখন এগুলো অভ্যাস হয়ে গেছে। রুমে এসে একটু মোবাইল ফোন টিপলাম। কিছু টেপাটিপি করার পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফাইলগুলো নিয়ে বসলাম। বেশি না, 3টা ফাইল দেখা শেষ করে রাইসার রুমের সামনে গিয়ে ভেতরে গেলাম। এই যে ফাইলগুলো দেখো, হয়ে গেছে। এবার তোমার সাইন করলেই হবে। না সরি, আপনার সাইন করলেই হবে। আমার রুমে চলে এলাম। কিছুক্ষণ পর আঙ্কেলের ডাক শুনে খেতে আসলাম। রাইসাও আসলো। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে আঙ্কেলকে বলে অফিসে একটু পার্কের। কেন? অবাক হয়ে। পার্কের কাছে? তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। করে আমিও ভেতরে গেলাম। একটু এগিয়ে যেতে দেখি এক জায়গায় চোখ আটকে গেল। বুকের বাম পাশে একটু ব্যথা অনুভব করলাম। দেখি রাইসা আর একটা ছেলে বসে আছে খুব ক্লোজ হয়ে। আমি আর সহ্য করতে পারলাম না, আবার গাড়ির কাছে চলে এলাম। আয়নার দিকে তাকিয়ে দেখলাম চোখের কোনায় পানি। মুছে নিলাম। মানুষের চোখ কত বোকা, এরা নিজেদের কিন্তু অন্যদের জন্য কাঁদে। চল। আবার গাড়ি স্টার্ট দিয়ে চলাতে লাগলাম। আয়নার দিকে তাকালাম। রাইসাকে দেখা যাচ্ছে সে কত খুশি। যে দেখবে তার মন ভালো হয়ে যাবে। আমার বোকা মন ভালো হয়ে গেল। চেহারা মাশাল্লাহ দুধে আলতা, গায়ের রং প্রথম দেখেতেই যে কেউ প্রেমে পড়ে যাবে। 5 মিনিট পরে আলহামদুলিল্লাহ। রাকিব ভাই কেমন আছেন? ভালো। আপনার অনেক। কি যে বলেন না, পাবো কোথায়? এভাবে সবাই উঠে লাঞ্চ করলাম। এভাবেই 1 সপ্তাহ চলে গেল। একদিন রাতে
চলুন একটু ফ্ল্যাশ তোমাদের একটা কথা বলার ছিল। কি? আমি চাই সামনে 2 তারিখে তোমাদের বিয়ে দিতে। করলাম। আব্বু, তুমি কি পাগল হয়ে? আমি কখনোই এই এতিম ভিখারিকে বিয়ে করতে পারবো না। আমি তো একে 2 চোখে দেখতে পারি না, আবার একে বিয়ে করব? ভাবলে কি করে? আমি অন্যজনকে যেমন মা ছিল ঠিক তেমন মেয়ে হয়েছে। আগামীকালকে তোদের বিয়ে হবে। বললো না, কাঁদতে কাঁদতে চলে গেল। আঙ্কেল, আপনি রাইসাকে মারলেন কেন? আমি রাইসাকে বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। করব, কিন্তু সেটা আমি দেখব। ভালোবাসি, কিন্তু রাইসা তো বাসে না। ও তো আবিরকে ভালোবাসে। জানি না কি হবে। এমনিতে তো আমাকে দেখতে পারে না। পরের দিন সকালে বসে আছি, তখন রাইসা আসলো। এসেই আমি অবাক নয়নে তাকিয়ে আছি। বুঝতে পারলাম না মারলো কেন। আমি কি করলাম? সব তো আঙ্কেল। আমি জানি না কেমন করে তুই এই আব্বুকে বারণ করবি আর এই বিয়ে আটকাবি। আমার কিছু করার নেই। আঙ্কেল বলে দিয়েছে যদি বিয়ে না করি তাহলে আঙ্কেল মরে যাবেন। রাইসা কিছু বলল না, চলে গেল। আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, জানি আমার জন্য কোথায় যাওয়া হচ্ছে? অফিসে। দুপুরের সময় বাড়ি চলে আসবি। কেন? আমি বললাম তাই। আর যদি না আসিস তাহলে তোর জন্য এই বাসার দরজা বন্ধ। ওকে। বলেন নিচে এসে। আর এটা ঠিক হচ্ছে জোর করে? আমাকে বোঝাতে আছিস না? তোকে কিছু কাজ দিচ্ছি। ভেতরে দাঁড়িয়ে আছি, যেতে কেমন ভয় করছে। মানে আমাদের বিয়েটা হয়ে গেছে, ভেতরে গেলে কি হবে বুঝতে পারছি না। অনেক এখনো এমনি রাইসা বসে আছে এমন ভাবে, নাই ঘোমটা। আগে যেরকম পোশাক থাকে এখনো সেরকম পোশাক পরে আছে, মানে শাড়ি পরে নাই। শোন, আমাকে স্বামীর অধিকার দেখাতে আসবি না। আমার কাছে কখনো স্ত্রীর অধিকার পাবি না। আব্বু যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু অভিনয় করে যাবি। আব্বু মারা গেলে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি জানি এমনটাই হবে, তাই খারাপ লাগলো না। তবে চেষ্টা করব। জানতে পারে তাহলে তোর যে কি করব আমি না জানলেই ভালো। আর তুই এইদিকে আসছিস, তোর তো সাহস কম না? তুই আমার সাথে ঘুমাবি? তুমি যাও। আমার কথা শুনে রেগে গেল। এতিম ভিখারি, তুই মনে হয় ভুলে যাচ্ছিস এটা। এর অজান্তে কখন পানি। ন্যাকামি বাদ দিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। ন্যাকামি বাদ দিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। রাতে আবার ঘুমিয়ে থাকা অবস্থায় কিছু করিস না। তোদের মতো ছেলেদের আবার বিশ্বাস নেই। এইটুকু ভরসা রাখুন, আপনার কোনো ক্ষতি করব না। একটা বালিশ আর কম্বল আর বালিশ নিয়ে সবাই চলে এলাম। তারপর শুয়ে গেলাম। শুতেই কষ্ট হচ্ছে, কোনোদিন ঘুমায়নি তো তাই। আর চোখ দিয়ে পানি তো বের হচ্ছে। মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এমনটা হতো না। অনেক কষ্টে ঘুম আসলো। সকালে পানির জন্য ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রাইসা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হয়েছে তাই তাড়াতাড়ি ওঠ, আব্বু। কারণ আমি যে এতিম ভিখারি ছোট লোক। রাইসা চলে গেল, আমিও ওটা ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে এলাম। আমার জুতো জুড়ো পরিষ্কার করে দে, কাপড়গুলো ইস্ত্রি করে। হ্যাঁ, আমি পারবো না। কি আমার মুখে মুখে কথা বলিস? যেটা বলছিস সেটা কর, না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। আর আমাকে বিয়ের স্বাদ গুচাচ্ছি। এখন হাড়ে হাড়ে বুঝতে পারবি এই রাইসা চৌধুরী কি। অনেক ভয় পেলাম। এমনিতে যে অপমান অত্যাচার করে, এখন না জানি কি করব। তারপর জুতা পরিষ্কার আর কাপড় ইস্ত্রি করে দিলাম। তারপরে অফিসে যাওয়ার জন্য বের হলাম। তারপর গাড়ির কাছে চলে এলাম। দাঁড়িয়ে আছি, দেখি ফারিয়া আসলো। আমি তো দেখে বড়সড় একটা ক্রাশ খেলাম। কালো রঙের শাড়ি, নীল রঙের ব্লাউজ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, দেখতে যা লাগছে না। আমি তো হা করে তাকিয়ে আছি, কখন যে ফারিয়া আমার কাছে। এই ভিখারি, এইভাবে কি দেখিস? খারাপ। চল, দাঁড়িয়ে না থাকে। এলাম অফিসে, ফারিয়াও চলে গেল। ভালো তো ম্যাম। তো বাসর রাত কেমন কাটলো? ভালো। আলহামদুলিল্লাহ, ভালোই। আপনি? অফিসে শাকিম ভাই ছাড়া আর কেউ জানে না আমাদের বিয়ে হয়েছে। আমি শাকিম ভাইকে শুধু ডেকেছিলাম। 2টা ফাইল নিয়ে ফারিয়ার কেবিনের সামনে গেলাম। ফাইল তো বাহানা মাত্র, আসল উদ্দেশ্য ফারিয়াকে দেখার জন্য।
এত অপমান করে তাও কেন জানি ভালো লাগে। বোকা মন বারবার ইয়েস, তোরে বস। হুম। তাহলে আমার পারমিশন ছাড়া বসলি কেন? আর যদি এমন হয়, ফাইল দে। দুটো দিলাম, ফারিয়া সাইন করতে লাগলো আর আমি ফারিয়াকে দেখতে লাগলাম। ফাইল দুটো নিয়ে চলে এলাম আমি আমার ডেস্কে। বিকালে বের হলাম অফিস থেকে, তারপর বাসায় রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে যাচ্ছি। তখন রুম থেকে অনেক হাসির আওয়াজ আসলো। বুঝলাম ফারিয়া মিনহাজের সাথে কথা বলছে। মিনহাজ ফারিয়ার বয়ফ্রেন্ড। মিনহাজ ছেলেটা একদম ভালো না। রুমের ভেতরে গেলাম, ফারিয়া হেসে হেসে কথা বলছে। আমি শুধু তাকিয়ে দেখলাম, মন খারাপ হয়ে গেল। এখন কত খুশি, সবার সাথে হেসে হেসে কথা বলে, শুধু আমার সাথে রেগে রেগে কথা বলে। আমার সাথে যদি একটু হেসে কথা বলতো তাহলে অনেক খুশি হতাম। এটা কখনো হবে কিনা জানি না। তারপর ঘুমিয়ে পড়লাম সোফায়। সকালে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ঢুকতে যাব তখনই ফারিয়ার উপর পড়ে গেলাম, আর ফারিয়ার ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে গেল। ফারিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর উঠে আমাকে থাপ্পড় দুটো এত জোরে মেরেছে যে চোখ দিয়ে। কুত্তার বাচ্চা, তোর তো সাহস কম না? নিজের ইচ্ছায় পড়লি, আবার বলছিস আমি ইচ্ছে করে পড়েছি নাকি? ধাক্কা দেওয়ার ফলে আমার মাথার দেওয়ালে গিয়ে লাগলো আর কপালটা কেটে গেল, রক্ত বের হতে লাগলো। অনেক ব্যথা করছে। আর দেরি না করে ব্যান্ডেজ করে নিলাম। আমার রুমে ফার্স্ট বক্স আছে। চুপ করে রুমে বসে আছি, তখন খাবার জন্য ডাক পড়লো, তাই নিচে গেলাম। বাথরুমে পড়ে গিয়েছিলাম। না, খাওয়া দাওয়া করে খাবো। এদের আদিক্ষেতা থেকে বাঁচি না। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম, তারপর ব্যথার ট্যাবলেট খেয়ে নিলাম। আমি তোমার স্বামী, থাকলে সমস্যা। রুম থেকে বের হলাম, একটু পর রুমে আসলাম। আমি যাব না। কেন? ফারিয়া চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, আল্লাহ কেন আমাকে এতিম বানালো? আমি তো শুধু একটা ব্যবহারের পাত্র হয়ে গেছি। জীবনে শুধু অপমান লাঞ্ছনা ছাড়া কিছুই পেলাম না। জড়িয়ে ধরে কাদার মতো কেউ নাই। একটা বন্ধু ছিল, কিন্তু ও চাকরির জন্য অন্য শহরে চলে গেছে। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মুছে নিলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। বিকালে চুপ করে ছাদের দোলনায় বসে আছি। তখন কেউ ছাদে আসলো। দেখলাম ফারিয়া, তাই দোলনা থেকে উঠে গেলাম। জানি আর একটু বসে থাকলে অপমান করবে, তাই উঠে ছাদের এক কোণায় দাঁড়ালাম। সন্ধ্যা হয়ে এলো, তাই সূর্যের দিকে তাকিয়ে থাকলাম। এখন সূর্য ডুববে। আমার এই দৃশ্যটা না বেশ ভালো লাগে, বিশেষ করে লাল আভাটা। মাগরিবের আজান হয়ে গেল, তাই অজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে রুমে আসলাম। ফারিয়া বিছানায় বসে আছে। আমি শার্ট চেঞ্জ করে অন্য শার্ট পরলাম আর কিছু টাকা নিলাম। উদ্দেশ্য একটু শহরটা ঘুরবো। অনেকদিন রাতে একটু যা যা, তাও একটু শান্তিতে থাকতে পারবো। একেবারে কলেজের তীরের মতো লাগলো। আমি এতটাও ওর বিরক্তর কারণ রুম থেকে বের হয়ে চলে এলাম। বাসার বাইরে এসে এদিক সেদিক ঘুরতে লাগলাম। একটা রেস্টুরেন্টে গিয়ে চোখ আটকে গেল। দেখি মিনহাজ আর একটা মেয়ে বসে আছে আর দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। আমি গিয়ে এক কোণায় বসে পড়লাম আর একটা ওদের পিক তুলবো ভাবছি, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি ফোন আনি নাই। যদি এগুলোকে ফারিয়াকে বলি তাও বিশ্বাস করবে না, বরং আমি আরও ওর চোখের সামনে খারাপ হয়ে যাব, আর সাথে থাপ্পড়ও খেতে পারি, আরও অনেক কিছু। আমিও হালকা কিছু খেয়ে বের হয়ে আসলাম আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। এখন মনটা একটু হালকা লাগছে। রুমে এলাম, ফারিয়া বসে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, নেন, এগুলো আপনার জন্য। কিছু চকলেট আর একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে ফারিয়া আমার দিকে তাকালো, আমার কাছ থেকে নিল। আমি তো অনেক তো
তোরে এগুলো আনার জন্য বলছি? আর এত ভালোবাসা দেখাতে আসিস না। তোর এই সামান্য জিনিস আমাকে পটাবি ভেবেছিস? শুনে রাখ, আমি কোনোদিন তোর মতো এতিম ভিখারিকে ভালোবাসবো না। যাবাক। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সোফায় চলে এলাম, এসে শুয়ে পড়লাম। চোখ দিয়ে পানি বের হচ্ছে। 1 মাস পর। রাতে শুয়ে আছি, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তখন কথা বলার আওয়াজ আসছে। ঘড়ির দিকে তাকালাম, রাত 3টা বাজে। ফারিয়ার দিকে তাকালাম, দেখি শুয়ে আছে। তাহলে কথা বলে কে? সোফা থেকে উঠলাম, দেখি ফারিয়া ঘুমের ঘরে বিড়বিড় করছে। ওর কাছে গেলাম, গিয়ে ফারিয়া, এই ফারিয়া। কোনো রেসপন্স নেই। কি হলো, কথা বলো। কোনো কিছু বলছে না। ওর শরীরে হাত দিলাম, কাপা কাপা হাতে। শরীরে হাত দিতেই আটকে গেলাম, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি বালতি পানি নিয়ে এসে তারপরে একটা তোয়ালি ভিজে ওর মাথায় দিলাম। একটু পর শরীরটা কথা বলছে, কিন্তু ভালোভাবে বলতে পারছে না। রুমে ওষুধ ছিল, এগুলো নিয়ে বললাম, এই নেন আর পানি নিন, এগুলো খেয়ে নিলে একটু পর জ্বর কমে আসবে। ইচ্ছে না করলেও খেতে হবে, না হলে সুস্থ হবেন। ফারিয়া বিছানা থেকে উঠতে লাগলো, কিন্তু ভালোভাবে পারছে না। আমিও ধরছি না, যদি আবার অপমান করে তাই। ফারিয়া আমার দিকে তাকালো, এভাবে দেখেন কেন? উঠতে সাহায্য করলাম, তারপর ওষুধ খেয়ে আবার শুয়ে গেল। আর ফারিয়া মাথায় তোয়ালি ভিজে দিতে লাগলাম। কিছুক্ষণ পর ফারিয়া ঘুমিয়ে পড়লো। আমার আর ঘুম হলো না। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালে ডাক্তার আঙ্কেল আসলো। ডাক্তার আঙ্কেল এসে ফারিয়াকে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে গেল। ডাক্তার পরিচিত, আঙ্কেলের বন্ধু হয়। ফারিয়া আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চাচ্ছে। আঙ্কেল, অফিস আছে। আচ্ছা যা। অবাক হয়ে ফারিয়ার দিকে তাকালাম। অফিসে যাব। রেডি হয়ে অফিসে চলে এলাম। কেমন জানি মনের মধ্যে খুশি খুশি লাগছে। আজ প্রথম ফারিয়া তুমি করে বলেছে তাই। কিন্তু হঠাৎ এত পরিবর্তন হলো কেমন করে, কে জানি। অফিসে চলে এলাম, রাতে বাসায় ফিরলাম। অফিস থেকে আসতে এত দেরি কেন? ও আচ্ছা, রুমে আসলাম। ফারিয়া বিছানায় হেলান দিয়ে বসে হেসে হেসে কথা বললে। বুঝলাম এটা মিনহাজ আছে। মনটা খারাপ হয়ে গেল। পোশাক চেঞ্জ করে নিলাম ওয়াশরুমে গিয়ে। এমনি ভালো থাকলেই ভালো। রুম থেকে বের হতে যাব তখন ছাদে। এমনি আর কিছু বললাম না, বাইরে চলে এলাম। ছাদে এসে এক কোণে দাঁড়িয়ে আছি আর ভাবছি, না অনেক হয়েছে, আর এভাবে চলতে পারে না। ফারিয়াকে মুক্তি দিয়ে দেব, তাতে আঙ্কেল যা বলে বলুক। না, এটা কি ঠিক হবে? আঙ্কেল আমাকে ছোট থেকে বড় করেছে, ওনাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। এগুলো ভাবছি, কখন যে চোখ দিয়ে পানি বের হয়ে গেল বুঝতে পারলাম না। কিছুক্ষণ থেকে নিচে চলে এলাম। 2 দিন পর অফিসে ফারিয়া আর আমি বসে আছি। তখন কেউ দরজা টোকা দিল। দেখি মিনহাজ এসেছে। মন খারাপ হয়ে গেল। এসে ফারিয়াকে জড়িয়ে ধরল। আমার এমন দেখে মাথা গরম হয়ে গেল। উঠে মিনহাজের শার্টের কলার ধরে তখনই ঠাস ঠাস আমার গায়ে 2টা থাপ্পড়। কুত্তার বাচ্চা, ভিখারির বাচ্চা, তোর সাহস কি করে হয় মিনহাজের কলার ধরার? এই 2 দিন তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি তাই বল। বের হয়ে যা, না হলে তোর কি যে করব। ওখান থেকে চলে এলাম। চোখ দিয়ে বৃষ্টির মতো পানি বের হয়ে গেল। যে মেয়ে বয়ফ্রেন্ডের সামনে স্বামীকে থাপ্পড় মারতে পারে, সে কোনোদিন স্বামীর মূল্য দিতে জানবে না। না, অনেক হয়েছে, আর না। এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। আর 6 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। রাকিব ভাই, কিছু না, চোখে হয়তো কিছু পড়েছে। আর কিছু আপনার বললাম গালে না। থাপ্পড়ের ডেস্কে দাগ বসে তো? আঙ্কেলের জন্য একটা চিঠি লিখলাম। তারপর অফিস থেকে বের হয়ে গেলাম। শাকিম ভাই বলেছিল কি হয়েছে, কিন্তু তেমন কিছু বলি নাই। বাসার সামনে এলাম, ভেতরে যাব। এই যে ছোট ভাই, শোনো।
ভাই বলেন। একটা কাগজ, এই কাগজটা বাসার মালিককে দিয়ে আসতে পারবা? পারবো, কিন্তু আপনি যাবেন না কেন? আপনি তো এই বাসায় থাকেন। একটু সমস্যা আছে, প্লিজ দিয়ে আসো। ওকে, দিন। ধন্যবাদ ছোট ভাই। ছেলেটা চিঠি নিয়ে চলে গেল। আমি হাঁটতে লাগলাম বাস স্ট্যান্ডের দিকে। গন্তব্য সিলেট। ওখানে রাশেদ মানে আমার একমাত্র বন্ধু থাকে। ওখানে একটা কোম্পানিতে চাকরি করে। ওর ওখানে থাকবো। ওর ওখানে একটা চাকরির ব্যবস্থা করে দেখব। মোবাইল থেকে সিম কার্ড খুলে ভেঙে ফেললাম। এখন একটা সিম কার্ড থাকলো। এটা সিম, এই নাম্বার কারো কাছে জানা নেই। এই সিমের নাম্বার কেউ জানে না। একবার কলিং বেল বাজতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। বলেন। এই যে সিটি। কিসের সিটি? কে দিল? এই বাসায় একটা ভাইয়া থাকে না, উনি দিয়েছেন আর বলেছেন আমি যেন চিঠিটা এই বাসার মালিকের কাছে পৌঁছে দেই। আচ্ছা আমি যাই, আমার কাজ আছে। ছেলেটা চিঠিটা দিয়ে চলে এলো। কাজের লোকটা চিঠিটা নিয়ে আঙ্কেলের রুমে গেল। আমার কাছে চিঠি কে দিল? কিন্তু কে দিয়েছে? একটা ছেলে এসে দিয়ে গেল। বলেছে স্যার, ছেলেটা বলল এটা রাকিব স্যার দিয়েছে। রাকিব কেন আমার কাছে চিঠি পাঠাবে? ও বা কোথায়? আচ্ছা দাও দেখ। আঙ্কেল চিঠিটা নিল, তারপর খুলে পড়তে লাগলো। কি লেখা আছে আপনারা পড়বেন না? চলেন আমরাও পড়ি। আঙ্কেল, প্রথমে ক্ষমা চাচ্ছি। আশা করি নিজের ছেলের ভেবে ক্ষমা করে দিবেন। জানি অনেক কষ্ট পাবেন, তাও আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। যাইতাম না, কিন্তু নিয়তি আমাকে বাধ্য করছে। আপনার কাছে বিনীত অনুরোধ করছি, ফারিয়াকে কিছু বলবেন না, ওকে বকবেন না এবং মারবেন না। যদি মারেন তাহলে অনেক কষ্ট পাবো। প্লিজ আমার এই ছোটো চাওয়াটুকু রাখবেন, কারণ ফারিয়াকে অনেক ভালোবাসি। আমি সহ্য করতে পারছিলাম না ফারিয়ার অবহেলা অপমান, তাই ছেড়ে আসতে হলো আপনাদের। আমি বারণ করছিলাম যে ফারিয়ার সাথে আমার বিয়ে দিয়ে দেন না, কিন্তু আপনি কসম দিয়ে বাধ্য করেছিলেন বিয়ে করতে। আগে থেকে জানতাম ফারিয়া আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নেবে না। এটা জেনেও শুধু আপনার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিলাম। আমি 6 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে দিতে বলবেন। তারপর ফারিয়া যাকে ভালোবাসে আপনি তার সাথে বিয়ে দিয়ে দিবেন। অনেক কিছু বলার ছিল, কিন্তু এখানে বলতে পারলাম না। প্লিজ ফারিয়াকে কিছু বলবেন না। বাবা মাকে দেখি নাই, শুধু আপনার মুখে শুনেছি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনাকে বাবার মতো দেখে আসছি। আপনি অনেক ভালো। ইচ্ছে করছিল না আপনাকে ছেড়ে আসতে, কিন্তু আসতেই হলো। আমাকে ক্ষমা করবেন। চলে গেলাম এই শহর ছেড়ে। আর কখনো আসবো কিনা জানি না, আর আপনার সাথে দেখা হবে কিনা জানি না, কিন্তু আপনাদের অনেক মনে পড়বে। ইতি, রাকিব। আঙ্কেলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আর অনেক রেগে গেলেন ফারিয়ার উপর। আমি এখন বাসে বসে আছি। আঙ্কেল আমাকে ফোন দিতে লাগলো, কিন্তু বন্ধ বলছে। এভাবে অনেকক্ষণ ধরে দিতে লাগলো, কিন্তু বারবার বন্ধ বলছে। বিকেলে ফারিয়া বাসায় আসলো। ড্রয়িং রুমে আঙ্কেল রাগীভাবে বসে আছেন। ফারিয়া শোন। আব্বু এভাবে ডাকলো কেন? আর রেগে আছে কেন? এই ফারিয়া গুটি গুটি পায়। রাকিব কোথায়? পাশে তাহলে জানি না কোথায় গেছে। এটা ফারিয়া চিঠিটা পড়লো। পড়া শেষ করে মনে মনে একটু খুশি হলো, কিন্তু আঙ্কেলের সামনে অভিনয়। কান্না করছিস কেন? তোকে একটা সত্যি কথা বলি শোন। তুই যে টাকা সম্পত্তি নিয়ে অহংকার করিস না, তুই কখনো চিন্তা মানে? কার? তাহলে শোন, আমি রাকিবের বাবার কোম্পানির একজন ম্যানেজার ছিলাম এবং একজন ভালো বন্ধুও। তোদের বিয়ে ছোট থেকে ঠিক করা ছিল, তাই তোদের বিয়ে দিয়েছি। রাকিবের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। রাকিব এর বাবা হাসপাতালে বেডে শুয়ে আমার হাত ধরে বলেছে, দোস্ত, আমি আর মনে হয় বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবো না।
তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবি, আর এই টাকা পয়সা থাকলো না সব কিছু বিয়ের পর বলবি এবং দিবি। কেন? যেটা বলছি সেটা করবি। আর একটা কথা, আমার ছেলেকে কখনো দিব না। আমাকে আল্লাহ কখনো ক্ষমা করবে কিনা জানি না। রাকিবকে কখনো খুশি রাখতে পারি নাই। রাকিবকে নিয়ে আসার পর শুধু কষ্ট পেয়েছে। তোর মা যতদিন বেঁচে ছিল ততদিন তোর মা কষ্ট দিয়েছে, আর তোর মার মরে যাওয়ার পর তুই কষ্ট দিলি ছেলেটাকে। রাকিব বলেছে তাই তোকে কিছু বললাম না, না হলে কি করতাম নিজেও জানি না। আর একটা কথা, যতদিন না রাকিবকে খুঁজে বের করতে পারবি ততদিন আমাকে আব্বু বলে ডাকবি না। আমিও ভুলে যাব তুই আমার মেয়ে। আঙ্কেল চোখ মুছলেন, তারপর ওনার রুম থেকে চলে গেলেন। এবার সত্যি সত্যি ফারিয়াও কাঁদতে লাগলো। আমি এইদিকে বাসে বসে আছি, পাশের সিটে একজন মেয়ে বসেছিল। দেখতে মাশাআল্লাহ, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো হুর। মেয়েটা মন খারাপ হচ্ছে, জানতে পারি কেন? মেয়েটার দিকে তাকালাম। বলতে ইচ্ছে না হলে বলেন না। তেমন কিছু না, আব্বু আম্মুর কথা মনে পড়ছে অনেক। ও আপনি চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সরি। ওকে, একটু পরে। মাইশা, কোথায় যাবেন? আমি এখানে আমার ফুফির বাসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কি করেন? লেখাপড়া না জব করতাম। ও, আমি আমাদের অফিস দেখাশোনা করি। এভাবে মাইশার সাথে কথা বলতে বলতে সিলেট চলে আসলাম বিকেলে। মাইশার সাথে কথা বলে একটু ভালো লাগলো। মাইশা অনেক ফ্রি, সবার সাথে সহজে মিশে যেতে পারে। তখন একটা গাড়ি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কিনা জানি না। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমারও। আল্লাহ হাফেজ। মাইশা চলে গেল। রাশেদকে ফোন দিলাম, 2বার রিং হতেই রিসিভ করলো। আমি তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু তুই কোথায়? ওকে, দাঁড়িয়ে আছি। একটু পর রাশেদ আসলো। রাশেদ এসে জড়িয়ে ধরলো, আমিও ধর। এখন খেয়েছিস? না, এখনো কিছু খাওয়া হয়নি। চল তাহলে। রেস্টুরেন্টে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে রাশেদ যেখানে থাকে সেখানে আসলাম। রাশেদ এখানে একাই থাকে চাকরির জন্য, বিয়ে করেনি। কাঁদিস না, এটা একটা দুঃখ ভেবে ভুলে যা। জানি ভোলা সম্ভব, কিন্তু চেষ্টা করলে হয়তো পারবি। আচ্ছা, তুই একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি তোর অফিসে? বেকার থেকে লাভ নেই। আচ্ছা দেখ। ফ্রেশ হয়ে নে, আজ থেকে পাশের রুমটা তোর। তারপর গোসল করলাম। গোসল করে রাশেদের পোশাক পরলাম। আমি তো কিছুই নিয়ে আসিনি, তাই রাশেদ ওর বসকে ফোন দিল। স্যার, অফিসে কি কোনো পোস্ট? আমার এক বন্ধু চাকরি করছিল। ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম। চল মার্কেট থেকে ঘুরে আসি। আরে আমি তো কোনো পোশাক নিয়ে আসিনি। চল তাহলে। টাকা আছে? দাঁড়া, আমি কিছু। দুজনে মিলে বের হয়ে গেলাম। তারপর একটা সিএনজি নিয়ে শপিং মলের সামনে চলে এলাম। কিনে ডিনার করে ফারিয়া বারবার সোফার দিকে তাকাচ্ছে। ফারিয়া হঠাৎ কি মনে করে আমায় ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। কয়েকবার ফোন দিল, কিন্তু বারবার বন্ধ। আজ রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমি অনেক বড় অন্যায় করেছি, জানি রাকিব কোনোদিন ক্ষমা করবে না। ওরে শুধু কষ্ট অপমান করে এসেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। রাকিব কি আমাকে ক্ষমা করবে? যদি না করে তাহলে সারা জীবন অপরাধী হয়ে থাকবো।
না না, রাকিবকে খুঁজে বের করে ওর কাছে ক্ষমা চাইতে হবে, যে করেই হোক। ফারিয়ার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ফারিয়ার চোখের পানি মুছে নিল। ফারিয়ার ফোন বেজে উঠল। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার রিসিভ করলো। ফারিয়া রিসিভ করতে মিনহাজ বলল, কি ব্যাপার, ফোন ধরতে এত দেরি কেন? তেমন না। ফারিয়া আর মিনহাজের কিছুক্ষণ কথা বলার পর রেখে দিল। আমি বিছানায় শুয়ে আছি, তখন ফারিয়ার কথা মনে পড়লো। মনে পড়তে চোখ দিয়ে লোনা পানিগুলো বের হয়ে গেল। বালিশে টপ টপ করে পড়তে লাগলো। না, ওর কথা মনে করা যাবে না। ওকে যেমন করেই হোক ভুলতে হবে, ভুলে যেতেই হবে। ফারিয়ার নামে কেউ ছিল, কিন্তু ভুলতে কি পারবো? এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালের দিকে আজানের মিষ্টি ধ্বনিতে ঘুম ভেঙে গেল। উঠে ওয়াশরুমে গিয়ে উজু করলাম। ওয়াশরুম থেকে বের হতে দেখি রাশেদও ঘুম থেকে উঠে গেছে। কিরে, নামাজে যাবি নাকি? যা, তাহলে তাড়াতাড়ি উজু করে আয়। রাশেদ উজু করে এলো। তারপর দুজনে মিলে একসাথে নামাজ পড়তে গেলাম মসজিদে। নামাজ পড়ে দুজনে একসাথে ঘুরতে বের হলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। তুই রুমে যা। চল, আমিও সাহায্য করি। ওকে, রুমে এলাম। বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম ছাদের উপর থেকে একটু ঘুরে আসি। রুম থেকে বের হয়ে রান্নাঘরে সামনে গিয়ে বললাম, দোস্ত, আমি ছাদে গেলাম। ছাদে এলাম। বিল্ডিংটা 5 তলা, রাশেদ 4 তলায় থাকে। এখানে সবাই ভাড়াটিয়া। এই বাসার মালিক অন্য জায়গায় থাকে। সূর্যের লাল হাওয়া দেখা যাচ্ছে, হালকা বাতাস বইছে, সাথে গাঁদা ফুলের সুবাস আসছে। এই মুহূর্তটা খুব ভালো লাগছে। মনের ভেতরে ফ্রেশ হয়ে গেল। কোথায় গাঁদা ফুলের আছে দেখার জন্য মাথা ঘুরালাম। দেখলাম ছাদের এক কোনায় কিছু ফুলের গাছ আছে, সাথে গাঁদা ফুলের গাছও আছে। গাছগুলোর কাছে গেলাম, গিয়ে দেখতে লাগলাম অনেক রকমের ফুলের গাছ আছে, গাঁদা, গোলাপ, দুব্র ইত্যাদি। এগুলো চিনি না। আরে কে আপনি, এভাবে কি দেখছেন? পিছনে ঘুরে দাঁড়ালাম। একটি মেয়ে, মনে হচ্ছে। ও, আমি মানসুরা, আপনার ও, এখানে কি? দেখলাম আরো 3টা মেয়ে এলো। তখনই ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখি রাশেদ। রিসিভ করলাম। বাসায় আসলাম। আর ওই 3টা মেয়ে মাসুরার কাছে গিয়ে বলল, কিরে মাছুরা, ছেলে নজর দিবি না, বলে দিলাম। না হলে চোখ উঠিয়ে। একদম ফিদা হয়ে গিয়েছে। তখন অন্য এক মেয়ে বলল, ওইদিকে ফারিয়া ঘুম থেকে উঠে সোফার দিকে তাকালো, কিন্তু মন খারাপ হয়ে গেল। ফারিয়ার মনে পড়লো আগের দিনের কথাগুলো। আমাকে পানিতে ভিজিয়ে ঘুম থেকে উঠাতো, অনেক অপমান করতো। আর আজ ফারিয়া মন খারাপ করে বসে থাকলো। তখন ফারিয়ার রুমের দরজা যা, আমি ফ্রেশ। কাজের লোক চল। আব্বু কোথায়? কি? আপনি জানেন না কি হয়েছে? তখন ফারিয়ার গতকালকের কথা মনে পড়লো। ওর চোখ দিয়ে পানি জমা হয়ে গেল। আফা, বসেন, খেয়ে নেন। ফারিয়া হালকা খেয়ে উঠে চলে গেল। গিয়ে কান্না করে দিল। আর নিজে নিজেই বলতে লাগলো, আর নিজেকে ধিক্কার দিতে লাগলাম। এগুলো আমার কর্মের ফল। আজ নিজের আব্বু আমার সাথে কথা বলছে না, বা আমার সাথে খাবার পর্যন্ত খাচ্ছে না। আমি খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর রাশেদের অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। কিরে, তোর হলো? চল। রাশেদ আমার দিকে হা করে তাই। দোস্ত, তোকে দেখতে সেই লাগছে, একদম পুরো সিনেমা। হয়েছে হয়েছে, আর পাম দেওয়া লাগবে না, চল এখন। আর যাবি না, এখানে থাকবি?
তোর অফিসে যেতে কিন্তু দেরি হয়ে যাবে। বাসা থেকে বের হয়ে রাস্তার কাছে চলে এলাম। তারপর রিক্সা উঠে রাশেদের অফিসে চলে আসলাম। রাশেদ রিক্সাওয়ালাকে ভাড়া দিল। তারপর অফিসের ভেতর চলে এলাম। অফিসটা 2 তলা। রাশেদের সাথে উপরে চলে এলাম। রাশেদ একটা কেবিনের ভেতর গিয়ে টোকা দিয়ে বলল, রাশেদ আর আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে তো অবাক, দেখি মাইশা বসে আছে। মাইশার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে হাঁ করে। রাশেদ বলার আগেই মাইশা বলল। রাশেদ মাইশার দিকে অবাক হয়ে তাকালো, আমিও তাকালাম। আমি যখন ঢাকা থেকে আসছিলাম তখন ওনার সাথে পরিচয় হয়েছিলাম। বস রাশেদ আর মাইশার ম্যামের কথা শুনলেন, তারপর বললেন, এর চাকরির জি স্যার। তোমার কাগজ। এই রে, আমার কাছে তো কিছুই নেই, জাতীয় পরিচয়পত্র ছাড়া। তাই আমি রাশেদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, দোস্ত আমার কাছে তো জাতীয় পরিচয়পত্র ছাড়া কিচ্ছু নেই, সব তো আঙ্কেলের বাসায়, এখন কি করব? তাই আমি বললাম, স্যার আমাকে ক্ষমা করবেন, অকারণে আপনার সময় নষ্ট করলাম। আমার কাছে জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র নেই, সব ঢাকাতে আছে। সরি ম্যাম, আমার পক্ষে ঢাকা যাওয়া সম্ভব না, অনেক সমস্যা আছে। রাশেদ আমি চলে আসতে লাগলাম। রাশেদ আর আমি চলে আসতে লাগলাম। এখানে এসো। জি তো- ধন্যবাদ স্যার। তোমার উপর ভরসা করে আর তুমি যেহেতু ভালো সেহেতু তোমার বন্ধু ভালো হবে, কারণ ভালোর পাশে যে কেউ থাকলে সেও ভালো হবে, আর খারাপের পাশে খারাপ থাকলে খারাপ হবে, এটাই নিয়ম। ধন্যবাদ স্যার, ইনশাল্লাহ আপনার ভরসা কখনো ক্ষুণ্ণ করব না। আজ থেকে স্যার আর অফিসে আসবো না এখন। বয়স হয়ে এলো, আর অনেক তো কাজ করলাম, তাই ভাবলাম এখন একটু বিশ্রাম নেব, চারদিকে একটু ঘুরে ফিরে দেখব। আর মাইশাকে তো দায়িত্ব নিতে হবে, তাই না? আমার তো কোনো ছেলে নাই যে সে এগুলো দেখাশোনা করবে। তা যাই হোক, আমাকে যেভাবে। জি স্যার। রাশেদ যাও, তোমার পাশের কেবিনটা দেখিয়ে দাও। আর রাকিব কোনো সমস্যা বা না বুঝতে পারলে রাশেদকে বলবা, ও সব কিছু দেখিয়ে দিবে। জি স্যার, আমাকে আবার কি দেখিয়ে দিয়েবে? বরং আমি রাশেদকে দেখিয়ে দিতে পারবো। বসের কেবিন থেকে বের হয়ে এলাম। বস তো আর জানে না যে আমার কাজের একটা সময় একটা কোম্পানি চলতো। তারপর কেবিনে চলে এলাম। আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই। বসের কেবিন থেকে বের হয়ে এলাম। বস তো জানে না যে আমার কাজে একটা সময় একটা কোম্পানি চলতো। তারপর কেবিন থেকে চলে এলাম। আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই। বিকেলে আমি আর রাশেদ বাসায় চলে এলাম। কিরে, প্রথম দিন কেমন লাগলো? তাহলে তোর আমি কি জানতাম তোর অফিসের বসের মেয়ে এই ফারিয়া ছিল? তাও ঠিক। আচ্ছা যাই হোক, চল এখন ছাদে থেকে ঘুরে আসি। চল। ছাদে চলে এলাম। দেখি মাসুরা আর তার একসাথে 3টা মেয়ে আছে। তোর ক্রাশ আসছে। আমি আর রাশেদ ছাদের এক কোণায় এসে দাঁড়ালাম। হ্যালো, কেমন আছেন?
আমাকে উদ্দেশ্য করে। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? পিছনে ঘুরে আবার বাইরে দেখতে লাগলাম। তাহলে ওইদিকে? এমনি ভালো লাগছে না। ওর কথায় কিছু মনে করিয়েন না, একটু পার্সোনাল সমস্যা আছে, তাই এমনভাবে কথা বলছে, না হলে সবার সাথে ফ্রি। হালকা। মাসুরা চলে গেল। কি রে, তোর ক্রাশ তোর সাথে তো কথাই বললো না। ও, আর কিছুক্ষণ থেকে নিচে এসে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে, কিরে এখন কি করবি? চল কিছুক্ষণ ঘুরে বেড়াই। ওকে চল, ঘোরাঘুরি করে। আরে আরে চল তো। দুজনে মিলে একসাথে রান্না করলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করে যে যার মতো রুমে চলে এলাম। রুমে শুয়ে আছি, কিছু ভালো লাগছে না। আগের কথাগুলো মনে পড়ে গেল। নিজের অজান্তে কখন যে চোখের লোনা পানিগুলো বের হয়ে পড়লো বুঝতে পারলাম না। ওইদিকে ফারিয়া বারবার সোফার দিকে তাকাচ্ছে আর চোখের পানি ঝরা। হঠাৎ ফারিয়ার ফোন বেজে উঠল, কিন্তু ফারিয়া সে দিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। বেজেই যাচ্ছে তো বেজেই যাচ্ছে। কিছুক্ষণ পর বুঝতে পারলো যে তার ফোন বাজতেছে, তাই রিসিভ করলো। ওপাশ থেকে মিনহাজ। এতক্ষণ লাগে ফোন ধরতে? রেগে? তো কিভাবে? তুমি ভালো করে বুঝতে। কি আজে বাজে কথা বলছো? আমি ঠিক বলছি, তোমার তো মনে। সব মেয়েরা ভুলে যায় স্বামী পেয়ে চিৎকার দিয়ে লাভ নেই। মিনহাজ ফোন কেটে দিল। ফারিয়া আবার ফোন দিল, কিন্তু মিনহাজ রিসিভ করলো না। কয়েকবার দিল কিন্তু রিসিভ করলো না। হ্যালো হ্যালো, আমার সাথে এমন কেন হচ্ছে? বালিশে মুখ গুজে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। আমি এপাশ ওপাশ করছি, যেন আজ ঘুম আসতে চাইছে না। প্রায় ঘন্টাখানেক পর ঘুম আসলো। ফারিয়া হালকা খেয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল মিনাজের অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর মিনাজের অফিসের কাছে চলে গেল। ফারিয়া যখন মিনাজের কেবিনে ঢুকতে যাবে তখন দারোয়ান বাধা দিল, কিন্তু ফারিয়া বারণ শুনল না। মিনহাজের কেবিনে ঢুকে ভিতরে গিয়ে তো ফারিয়ার মাথায় বাজ পড়ল। মিনহাজ একটা মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে আর লিপ কিস করছে। মিনহাজ ফারিয়া কোনো ছি, তুমি এত খারাপ! আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। আমাকে মারার তোকে অধিকার কে দিয়েছে? আমি তোকে কখনো ভালোবাসিনি, তোকে তো শুধু ভোগ করে ছেড়ে দিতাম, ব্যাস। আমাকে খারাপ বলছিস? আর তুই নিজেকে রাকিবের সাথে কি কি করেছিস মনে নেই? আর আমাকে খারাপ বলছিস? যা দূর হ। ধাক্কা দিয়ে ফারিয়ার টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। ফারিয়া উঠে মিনহাজের কাছে গিয়ে দুইটা থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। গিয়ে গাড়িতে উঠে কান্না করতে করতে গাড়ি চালাতে লাগলো। হঠাৎ একটা ট্রাক এসে ফারিয়ার গাড়িতে ধাক্কা দিয়ে চলে যায়। ফারিয়ার গাড়ি কিছুটা দূরে ছিটকে পড়ে যায়। ফারিয়া বাজেভাবে অনেক জায়গায় কেটে যায় আর মাথা ফেটে যায়। ফারিয়ার চোখে ঝাপসা দেখতে লাগলো আর ফারিয়ার চোখে আব্বু, রাকিব। তারপর জ্ঞান হারিয়ে ফেললো। চারদিকে মানুষজন জমা হয়ে গেছে। ফারিয়াকে কয়েকজন টেনে বের করলো আর তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার ফারিয়ার অবস্থা দেখে আইসিইউতে নিয়ে গেল।
একজন আঙ্কেলের কাছে ফোন দিল। আঙ্কেলের কাছে ফোন দিয়ে বলল তাড়াতাড়ি এই হসপিটালে চলে আসতে, তার নাকি মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আঙ্কেল লোকটার কথা শুনে আঙ্কেল চারদিকে ঘুরতে শুরু করলো। হাত থেকে ফোন পড়ে গেল। আঙ্কেল আর দেরি না করে গাড়ি নিয়ে চলে আসলো হাসপাতালে। তারপর অবস্থা অনেক খারাপ। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আঙ্কেল কেঁদে দিলেন আর সেখানে বসে পড়লেন। দেখ, ভেঙে পড়িস না, আল্লাহর উপর ভরসা। এখানে বস আর আমাকে আমার কাজ করতে দে। কাঁদিস না, না হলে তুই অসুস্থ হয়ে পড়। ডাক্তার আন্টি চলে গেল। আঙ্কেল বলল, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দাও। যদি ফারিয়ার কিছু হয় তাহলে আমি একা। ও, আমি 1 মাস। আমি রাকিব। এভাবে সাকিবের সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর কাজে মন দিলাম। আমি রাকিব। এভাবে সাকিব। তোর জ্ঞান ফিরেছে মা? আল্লাহ আমার। এভাবে কাঁদিস। আব্বু, আমাকে ক্ষমা করে দাও। আব্বু, এখন কথা। ডাক্তার আন্টি ফারিয়াকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। একটু পর ফারিয়া ঘুমিয়ে পড়লো। আমি ছাদে দাঁড়িয়ে। হাই, কেমন আছেন? ভালো। বলতে পারেন। আপনি দেখতে সুন্দর, অনেক ছেলের ক্রাশ মনে হয়। প্রতিদিন আপনার পেছনে। এইসব বাদ দেন, আগে এটা বলেন। ভালোই। কিন্তু কিছু না। একটা কথা বলে রাখি, লক্ষ্য করলাম মাছরার চোখের কোনায় পানি। আপনার আবার কি হলো? আপনার চোখের কোনায় পানি যে? মাছরা কিছু বলল না, চোখের পানি মুছতে মুছতে চলে গেল। বুঝলাম মাছরা আমাকে ভালোবাসে। আর বুঝি ভালোবাসার মানুষটিকে না পাওয়ার ব্যথা কেমন। কিন্তু আমার এখানে কিছু করার নেই। আগের কথাগুলো মনে পড়ে গেল। নিজের অজান্তে কখন যে চোখ দিয়ে পানি পড়ে গেল। চোখ মুছে নিলাম আর একটু দাঁড়িয়ে থেকে আমিও নিচে চলে এলাম। পরের দিন সকালে খাওয়া দাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বের হলাম। চল যাওয়া যাক। দুজন মিলে একসাথে অফিসে চলে এলাম। কেবিনে বসে আছি, তখন পিয়ন এসে বলল, ওকে আপনি যান, আমি যাচ্ছি। তোমাকে দেখার জন্য। কিছু। আলহামদুলিল্লাহ ভালো। আপনি? না ম্যাম, কাজ আছে। এই, বসতে বললাম না? এই নাও, এই ফাইলটা দেখো। কোথায় যাচ্ছ? কেবিনে না, এখানে বসে বসে দেখো। এখানে কেন? এখানে দেখলে সমস্যা কোথায়? জি, ফাইলটা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম কোথায় না? কিছু না। আবার ফাইল দেখতে লাগলাম। ফাইল দেখা শেষ। ম্যামের দিকে তাকিয়ে দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ম্যাম, ম্যাম, কোনো রেসপন্স নেই। কিচ্ছু না। ফাইল দেখা কি শেষ? ও, তুমি কি বিকেলে ফ্রি আছো? এমনি বলো না। ওকে, তোমাকে শপিং করতে নিয়ে যাব। এত কথা বলো কেন? হ্যাঁ, আমার সাথে। ম্যাম, এভাবে আমাকে ধমক দেন কেন? নাম ধরে ডাকবে?
জানি না, তবে বলতে পার। ও বাবা, রাগ করো কেন? ওকে, আর বিকেলে রেডি হয়ে থাকবে। আর কিছু বললাম না, কেবিন থেকে বের হয়ে এলাম। বাইরে এসে লক্ষ্য করলাম সবাই আমার দিকে কেমন। কি ভাই, ম্যামের কেবিনে এতক্ষণ কি? কিছু না, আর বলিয়েন না ম্যাম। কি যে বলেন, ম্যাম কোথায় আর আমি কোথায়? ম্যামের সাথে আমার কখনো কি যায়? তা যাই হোক, এখন কাজে মন দিন। কাজ করতে লাগলাম। লাঞ্চের সময় ম্যামের ডাক পড়লো। মনে মনে বললাম, এখন আবার কেন ডাকলেন কে জানে। ম্যাম আসতে পারি? জি বলেন, কি জন্য ডাকলেন? না করব না ম্যাম, আপনি লাঞ্চ করেন, আমি ক্যান্টিনে করে নেব। না কোনো কিচ্ছু ভাববে না। না ম্যাম থাক। আমি তখন আপনার কেবিন থেকে বের হলাম, তখন সবাই কেমন করে তাকিয়েছিল আর নিজেদের মধ্যে। না, ওকে গেলাম। ম্যামের কেবিন থেকে বের হয়ে জানি না কেমন? এগুলো বাদ দে, চল, অনেক খিদে পেয়েছে। ক্যান্টিনে চলে এলাম। কি রে? আব্বু, রাকিব আমাকে ক্ষমা করবে তো? ওকে কোথায় পাবো? জানি না রে মা, তোর চারদিকে লোক লাগিয়ে খুঁজ। আঙ্কেল ফারিয়ার সামনে না খেলে সুস্থ হবি কেমন করে? আর রাকিবকে? ফারিয়ার কিছু বললো না, চুপচাপ। চলো যাওয়া যাক। জি কোথায়? তুমি তো আজব মানুষ, সকালে বলতে বলতে এখন ভুলে গেলে। কিরে, চল যাওয়া যাক। কেন আসতে পারি না? পারেন, আপনার অফিস, আপনারা যেখানে খুশি সেখানে আসতে পারেন। রাশেদ সাহেব, আপনি চলে যান, রাকিব পরে যাবে। ওকে, থাক তাহলে, আমি গেলাম। জি। ম্যামের সাথে নিচে এলাম। নিচে এসে ম্যাম ড্রাইভ সিটে বসলো। দাঁড়িয়ে কেন? জি, সামনে এসে চুপ বসলাম। কেন? ম্যাম গাড়ি চালাতে লাগলো, আমি চুপ করে বসে আছি। তুমি এমন ভাবে চুপ থাকো কেন? এমনি ভালো লাগে না। কি রে মাইশা, এটা কে? তোর বয়ফ্রেন্ড নাকি? আরে না। ওহ, কিন্তু ওরে আনার কি দরকার আছে? না, তলে তলে। এই যে মিস, তেমন কিছু না, আমাকে ম্যাম নিয়ে আস। ভালো, কি করতে আসা হয়েছিল? আমিও শপিং করতে আসলাম রে। আচ্ছা, মেয়েটা চলে গেল আর ম্যাম তো শপিং করতে লাগলেন। শপিং শেষ করতে করতে রাত। চল একটা রেস্টুরেন্টে চলে এলাম। চলো ডিনারটা শেষ করে নি। কি খাবে? ওকে। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? কি হলো চুপচে? তাও ভালো, রাস্তা ক্লিয়ার, কিচ্ছু বোঝা লাগবে না। জি, খেতে লাগলাম। মাথা উপরে তুলে দেখলাম ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তে চোখ মাথা নিচু করে নিলেন। কিছু বললাম না, খাবার খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে ম্যামকে বললাম, ম্যাম একটা কথা বলার ছিল। যদি আমাকে নিয়ে কিছু ভাবেন তাহলে এগুলো বাদ দেন।
পরে বলবো, তবে এইটুকু জেনে রাখেন, আমাকে নিয়ে কিছু ভেবে থাকলে ভুলে যান। ম্যামের দিকে তাকিয়ে দিকে চোখের কোণায় পানি, হয়তো এভাবে বলাতে কষ্ট পেয়ে। আমি কি? অনেকে আমার দিকে তাকালো। ম্যাম আস্তে, কি করছেন? ম্যাম কেঁদে দিয়েছে। তুমি তো তুমি সেই দিন বললা না কেন? তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম, আর এখন এখন অনেক ভালোবাসি। তুমি অত কি? ম্যাম শান্ত হন, এখন বাসায় চলুন, এই বিষয়ে পরে কথা বলবো, মানে আগামীকাল। হুম। বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলাম। ম্যাম আপনি যান, আমি রিক্সা করে চলে যাব। না আচ্ছা। ম্যাম থাক, আমি যেতে পারবো। ম্যাম চলে গেল। তখন ফোন বেজে উঠলো। ফোন বের করে দেখি রাশেদ। ওকে, তাড়াতাড়ি আয়। আসছি। হঠাৎ একটা গাড়ি এসে, তারপর আর কিছু মনে নেই। 20 দিন পর ঘুম ভাঙল। নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চারদিকে তাকালাম, দেখি ডাক্তার, আশেপাশে একজন মহিলা আর একজন লোক বসে আছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে। আমি এখানে কেন? আমি কে? ডাক্তার লোকটার কানে এর স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে এখন। তারপর বল, তুমি আমাদের সন্তান। ও আমার নাম। তুমি তাহলে আমার আব্বু? বাবা, এটা তোমার আম্মু আর এটা তোমার ছোট বোন। বিকেলে ও, রিলিজ করে ডাক্তার চলে গেল। আমিও সবার সাথে টুকটাক কথা বলে বিকালে চলে আসলাম। 2 দিন পর। গুড মর্নিং ভাইয়া। আমি কিন্তু পিচ্ছি না, তোমাকে বলি নাই পিচ্ছি বলে ডাকবা না। যাও, তোমার সাথে কথা নেই। ও মা, এই পিচ্ছি তো দেখি রাগও করে। বল কি জন্য এসেছিস? আচ্ছা বাবা, তুমি আমার কান ধরেছ। ও যা, আমি আসছি। সিমি আমার রুম থেকে চলে গেল। আমিও নিচে এলাম। আম্মু খেতে দাও। বস, অফিসের কি কাজ আছে তাই চলে গেছে। ও খাওয়া দাওয়া শেষ। ভাইয়া, তুমি তো অনেকদিন বাসা থেকে বের হওনি, তাই চলো বাইরে থেকে ঘুরে আসি। চল। আমিও রাজি হয়ে গেলাম, বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে তাই। তুমি রেডি হয়ে নিচে আসো। কোথায় যাবি? আম্মু রুমে গেল, তারপর আবার ফিরে এসে বলল, ভাইয়া চলো যাওয়া যাক। আব্বুর বাইক নিয়ে চলো। ওকে, তোমার চাই। একটা রিক্সা ডাকলাম। রিক্সা উঠে বাজারে আসলাম। দোকান টাঙানোর ব্যানারগুলো দেখে তাকিয়ে দেখি রাজশাহী ঢাকা লেখা আছে। তাহলে আমি রাজশাহীতে আছি। মাথাটা ব্যথা হতে লাগলো। হাত দিয়ে মাথাটা ধরে মাথা। তাহলে বাসায় চলো। মামা রিক্সা ঘোরান। তোমার তো মাথা ব্যথা করছে, বাসায় চলো। আচ্ছা চল তাহলে বাসায়। ভাইয়ের মাথা ব্যথা। রুমে চলে এলাম, এসে শুয়ে পড়লাম। এভাবে আরো 10 দিন পার হয়ে গেল।
মাঝে মধ্যে মাথা ব্যথা করে, কিছু একটা মনে আসতে চায় কিন্তু বুঝতে পারছি না সেটা কি। তখন বেশি মাথা ব্যথা শুরু হয়। এক আব্বু বলো। আমাকে একটু দেশের বাড়ি এভাবে বলো কেন? আমি যাব, কিন্তু আমি তো এগুলো বুঝি না। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না, ম্যানেজারকে বলে দিব, ম্যানেজার সব বলে দিবে। আর তোমার তেমন কাজ নেই, শুধু দেখবা কে কাজ করছে আর কে করে না সেটা। আর কোনো সাইন লাগলে আগামীকাল বিকালে। ও, খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম, একটু পরে ঘুমিয়ে পড়লাম। 2 দিন পর আজ আমার প্রথম অফিস। আব্বু গতকাল বিকেলে অফিসের কাজে দেশের বাইরে চলে গেছে। রেডি হয়ে নিচে এলাম। আম্মু গেলাম। যা। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। এসে গাড়িতে বসে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর একটা 3তলা বিল্ডিংয়ের সামনে ড্রাইভার গাড়ি থামালো। বুঝলাম এটাই অফিস। আর স্যার বলার দরকার নেই, যেহেতু আমি আপনার ছোট, মানে আপনার ছেলের বয়সী, তাই নাম ধরে রাখবেন। আমার কথা শুনে ড্রাইভার ভ্রু কুঁচকে তাকালো। এভাবে কি দেখেন? আবার আপনি? বললাম তো আমি আপনার ছেলের বয়সী, যা ইচ্ছা বলে ডাকবেন, কিন্তু স্যার বা আপনি বলবেন না। এটা ঠিক আছে, কিন্তু আপনার চোখে পানি কেন? আঙ্কেল কাঁদবেন না, কারো চোখের পানি সহ্য করতে পারি না। আঙ্কেল চোখ মুছে নিলেন। আমি গাড়ি থেকে নাম। আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাদের অফিসে। ওকে, চলেন যাওয়া যাক। আঙ্কেল আপনি কি করেন? আশেপাশে থাকেন না অফিসের ভেতরে যান? ম্যানেজার সাহেব, চলেন যাওয়া যাক। অফিসে চলে এলাম। অফিস শেষ করে অনেক ভালো আম্মু। এভাবে আরো 5টা দিন চলে গেল। অফিসের কাজে এখন অনেকটা শিখে গেছি। আব্বু এখনো বিদেশ থেকে আসে নাই, তবে 2 দিনের পর আসবে বলেছে। আমি আমার কেবিনে বসে আছি, তখন ম্যানেজার এসে বলল, ইয়েস কামিং। কিন্তু আমি 11টার সময়। ওকে। ম্যানেজার চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আব্বুর সাথে ফোনে কথা বললাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিজের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে, পারবো কি পারবো না এটা ভেবে। এগুলো ভাবতে ভাবতে অফিস চলে আসলাম। বসে আছি আর ফাইলগুলো দেখছি। এভাবে দেখতে দেখতে মিটিং এর সময় হয়ে গেল। সময় হয়ে গেছে আপনার জন্য। চলেন যাওয়া যাক। ম্যানেজারের সাথে মিটিং রুমে চলে আসলাম। আসসালামু আলাইকুম। সকলে সালামের উত্তর দিল। সবার দিকে এক নজর তাকিয়ে নিলাম। 5 জন ছেলে। লক্ষ্য করলাম একজন বয়স্ক লোক আর একটা মেয়ে তাদের চোখের কোণায় পায়নি, আর কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কেমন শুকিয়ে আছে, আর মনে হয় নিজের শরীরের যত্ন নেয় না। যাই হোক, আমি আমার আপনাদের সাথে এনার পরিচয় করে দিই। ইনি হলেন আমাদের কোম্পানির ভবিষ্যতের এমডি, নাম রাজ চৌধুরী। তখন এক লোক বলল, জি বলেন। ম্যানেজার ওনাকে পুরো কথা শেষ করতে না দিয়ে বললেন, রাজ দেশের বাইরে থাকতো, তাই হয়তো চিনেন না। সবার সাথে পরিচয় হয়ে মিটিং শুরু করলাম। আমি আসার পর থেকে লক্ষ্য করলাম ওই লোকটা এবং মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। মিটিং শেষ করে আমি আমার ডেস্কে চলে আসলাম। মিটিংয়ে ছিলাম, তখন কেমন যেন লাগছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল মাথার উপর বোঝা ছিল, তা নামিয়ে এলাম। অনেক ক্লান্ত লাগছে, তাই ম্যানেজারকে বলে বাসায় চলে এলাম। অনেক ক্লান্ত লাগছে, তাই চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। এক ঘুমে বিকাল। ঘুম থেকে উঠবো, তখন উঠতে পারলাম না। মনে হচ্ছে কেউ শক্ত করে ধরে আছে। ভয়ে তো আত্মার রাম খাঁচা ছাড়া। আল্লাহ, মনে হয় ভূতের হাতে প্রাণটা গেল। ঢোক গিললাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আপনি? ঘুরলাম, দেখেই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়লাম। আরে আপনি কে? আমার রুমে কি করছেন? আমি তোমার বউ ফারিয়া। আমি বিয়ে করলাম কবে? আমি আপনাকে চিনি না, আর এর আগে দেখেছি বলে মনে হয় না। যান, রুম থেকে বের হন। এমন করো না প্লিজ, ক্ষমা করে দাও। আমার আজব তো। প্লিজ ক্ষমা করে দাও। আমার অনেক। এভাবে কান্না করছেন কেন?
আর আমি তো আপনাকে চিনি না। ফারিয়া এবার আমার প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। হাত ছেড়ে নিলাম। আরে এগুলো কি করছেন? আম্মু 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 আমার ডাক শুনে আমার রুমে এলো। এ মেয়েটা কে? আর আমার এটা তোর বউ? সত্যি এটা তোর বউ? মারে, রাকিবের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। শান্ত হ মা, আমাদের কিছুই করার নেই। সবাই বাইরে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। আমি কে? আমার পরিচয় কি? এদের দেখে কিছু মনে পড়ছে? কি মনে হতে চাইতেছে কিন্তু মনে করতে পারছি না কেন? এগুলো ভাবতে ভাবতে মাথা ব্যথা শুরু করে দিল। চিৎকার দিয়ে মাথা ধরে। কি হয়েছে বাবা, এভাবে চিৎকার দিলি কেন? ডাক্তার ফোন দিয়ে ডাকি? রাতে রুমে আসে তখন আম্মু এলো। আম্মু কিছু বলবে? বলো। কি কথা? আরে বলো তো। আচ্ছা রাখবো, বলো। ফারিয়া এটা আবার কে? হ্যাঁ, ওরে বিয়ে করতে পারবো না। কি আবল তাবল বকছো? আচ্ছা করব। আম্মু চলে গেল, আমিও চুপ করে বসে আছি। 3 দিন পর আজ বিয়েটা হয়ে গেল, ধুমধাম করে হলো। আমি বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। বুকে ফু দিয়ে ভেতরে ঢুকলাম, তারপর ঠাস। আপনারাও কি বলেন? তো সবসময় উল্টাপাল্টা কিছু ভাবেন না। কেউ কাকে মারে নাই। দরজা বন্ধ করলাম। হা হা হা। ভেতরে যেতেই মেয়েটা মানে ফারিয়া আমার পা ধরে সালাম করতে এলো, তখন ধরলাম। আরে আরে করছেন কি? চলেন ঈশার নামাজ পড়ে তারপর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আমাদের আগামী দিনগুলোর জন্য প্রার্থনা করি। তারপর অজু করে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম। তারপর উঠে বিছানায় গিয়ে বসলাম। আপনাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনিও। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তাই অমন করেছিলাম। ও, আর কথা না বলে ঘুমিয়ে পড়েন। আমার কথা শুনে ফারিয়া ভুরু কুঁচকে তাকালো। এভাবে দেখেন কেন? ঘুমিয়ে যাব মানে? জানো না কি করতে হয়? না, পাঠক পাঠিকা লাইট বন্ধ করেন। পাঠক পাঠিকা লাইট বন্ধ, আপনারা আসতে পারেন। এখন একটা ইতিহাস রচনা হবে, বড় রকমের যুদ্ধ, রক্তপাত হবে। হা হা হা। আপনাদের এই যুদ্ধ দেখে কোনো লাভ নেই। লাভ করতে চাইলে বিয়ে করে নিতে হবে। হা হা হা। 1.5 বছর পর একদিন সকালে ঘুম থেকে উঠে চমকে উঠলাম। দেখি আমার পাশে একটা ছোট বাচ্চা। আমার রুমের বাচ্চা এলো কেমন করে? রাশেদ, এই রাশেদ, আমার রুমে বাচ্চা এলো কেমন করে? আমার ডাক শুনে কেউ এলো। আমি তাকিয়ে দেখে তো অবাক, দেখি ফারিয়া। ম্যাম আপনি? তোমার আর আমার। কিছু বুঝতে পারছি না। রাশেদ ওর বাসায় আছে, আর আমরা আমার স্বামীর বাসায় আছি। কে আপনার স্বামী? হ্যাঁ, মিনাজের কি হয়েছে? কেন ওর কাছে যান? আর আমি কোথায় আছি? ও হ্যাঁ, মনে পড়ছে। আমি যখন রাস্তা পার হচ্ছিলাম তখন একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। তারপর আর কিছু মনে নাই। আর আপনি এখানে কেন? বের হন বাসা থেকে। আর মিনাজের বাচ্চাকে আমার বাচ্চা বলছেন? নষ্টা মেয়ে কোথাকার। সত্যি এটা আমাদের বাচ্চা? তুমি বিশ্বাস? তাও আপনাকে? যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সামনে নিজের স্বামীকে থাপ্পড় মারতে পারে তাকে বিশ্বাস করব? মনে তো হচ্ছে এটা মিনাজ আর আপনার অবৈধ সন্তান। সত্যি মেয়ের পা ধরছেন কেন? কেউ জেনে নিলে আপনার মান সম্মান কোথায় যাবে ভেবেছেন? ছাড়ুন। বিশ্বাস করো, এটা আমাদের সন্তান। পা সাউন্ড বলছি, উঠিয়ে দিলাম। এই কেন? তোর মিনাজের কি হয়েছে? ওর কাছে যা। আর তোরে তো 6 মাস পর ডিভোর্স দেওয়ার কথা। দেখি তো আজ কত মাস হয়েছে।
মোবাইলটা হাতে নিলাম, মোবাইল হাতে নিয়ে তো অবাক, দেখি 2021 সাল। ফারিয়ার দিকে তাকালাম, ও কাঁদছে। 2021 সাল হলো কেমনে? 2021 সাল হলো কেমন করে? তাহলে আমি তো এতদিন কোথায় ছিলাম, আর আমার বা কি হয়েছিল? না, এই মনে হয় সাল চেঞ্জ করে দিয়েছে। ফোনের মেসেজগুলো দেখি তো, না, এটাতেও তো 2021 চলতেছে। তাহলে আমার কি হয়েছিল? এর কাছ থেকে জেনে নেই। এই বল, আমার কি হয়েছিল? ফারিয়া অশ্রু ভেজা চোখে আমার দিকে তাকালো। এই, তোরে বলতে বলছি না? আমার এমন ধমক শুনে ফারিয়া চমকে উঠল। বলছি ফারিয়া বলতে লাগলো, আমিও শুনতে লাগলাম। বলা শেষ করে ফারিয়া কাঁদতে কাঁদতে বলল, আমাকে ডিভোর্স দিও না, অন্য যে কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে আমার চোখ দিয়েও পানি বের হয়ে গেল। ফারিয়াকে জড়িয়ে ধরলাম। না না, ডিভোর্স দিব না, আমি তোমাকে ভালোবাসবো। কপালে একটা চুমু দিলাম। এর মধ্যে আমাদের ছেলে উঠে কান্না শুরু করে দিয়েছে। ফারিয়াকে ছেড়ে দিয়ে আমার ছেলে তাহসানকে কোলে নিয়ে চুমু দিলাম। বিদ্রোহ, ভুল ত্রুটি মার্জনা করবেন। জানি না গল্পটা কার কাছে কেমন লেগেছে, আর গল্পটা শুনে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।